হ্যালো, আজকে আমরা পড়তে চলেছি অ্যাসিম্পটোটিক নোটেশন। তো আমরা আগের দিন মোটামুটি টাইম কমপ্লেক্সিটি মানে কমপ্লেক্সিটি সম্পর্কে আমরা পড়েছি। তো আজকে সেই কমপ্লেক্সিটি এক ধাপ এগিয়ে যাব, সেটা হলো কি অ্যাসিম্পটোটিক নোটেশন। তো অ্যাসিম্পটোটিক নোটেশন অ্যাকচুয়ালি কী তাহলে? হ্যাঁ, অ্যাসিম্পটোটিক নোটেশন হলো একটা ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ টাইম কমপ্লেক্সিটি। তো আমরা আগের দিন টাইম কমপ্লেক্সিটি পড়েছি, এখন আজকে টাইম কমপ্লেক্সিটিকে আমরা ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করব। তো এই যে অ্যাসিম্পটোটিক নোটেশন আছে, অ্যাসিম্পটোটিক নোটেশনকে আমরা তিনটি উপায়ে রিপ্রেজেন্ট করতে পারি। একটা হলো কি, একটা হচ্ছে ওর্স্ট কেস, একটা থাকে কি বেস্ট কেস, আর একটা থাকে অ্যাভারেজ কেস। ঠিক আছে, তো এখানে ওর্স্ট কেস যেটা আছে, ওর্স্ট কেসকে বিগ ও দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। বেস্ট কেসকে কি হয় না, ওমেগা দিয়ে প্রকাশ করা থাকে। এটা হচ্ছে ওমেগা, ওমেগা হচ্ছে একটা গ্রিক লেটার। আর অ্যাভারেজ কেসকে থিটা দিয়ে প্রকাশ করা থাকে, এটাকে থিটা বলে, এটাও একটা গ্রিক লেটার, ওমেগা। তো অ্যাকচুয়ালি কী হয়, বেশিরভাগ যে আমাদের ম্যাথামেটিক্সের বেশিরভাগ উৎপত্তি হয়েছিল, তো সেটা সমস্ত কিছু গ্রিক থেকে হয়েছিল। মানে আমি বলছি না প্রথম হয়েছে বা এরকম হচ্ছে না, বাট বেশিরভাগ মানে মোস্ট অফ অল ব্যবহার বেশিরভাগ হতো সেটা গ্রিক গ্রিক লেটার দিয়ে বেশি হতো, ইউজ হতো। তো সেই জন্য আজকালকার দিনও এই সমস্ত নোটেশনগুলো বেশিরভাগ গ্রিক অক্ষরের ক্ষেত্রে ভ্যালিড করে, মানে গ্রিক অক্ষর দিয়ে ভ্যালিড করা হয়ে থাকে। তো তার জন্য কি না এগুলো প্রকাশ করা হয়ে থাকে না, ওর্স্ট কেসকে বিগ ও, বেস্ট কেসকে ওমেগা এবং অ্যাভারেজ কেসকে থিটা দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। তো এগুলো সব কিছু বিগ, মানে তোমার বিগ ও, বিগ ওমেগা, বিগ থিটা। বাট আমরা সবার শেষে যখন যাব, তো তখন আমরা লিটিল ও এবং লিটিল ওমেগা সম্পর্কে কিছুটা ধারণা পাবো। ঠিক আছে, তো চলো দেখা যাক আজকে আমরা তাহলে অ্যাসিম্পটোটিক নোটেশন শুরু করি। তো তার আগে আরেকটা জিনিস জানতে হবে না, ফাংশন কি। তো ফাংশন আমরা মোটামুটি যারা কম্পিউটার সায়েন্সের আমরা পার্ট পড়ছি আজকে, তো ফাংশন সম্পর্কে সবাই আমরা মোটামুটি জেনেছি। আমরা যখন প্রোগ্রামিং করেছি, তো ফাংশন যখন জাভাতে মেথড করে এসেছি আমরা মোটামুটি। তো ফাংশন মানে কি হচ্ছে না, ফাংশন হচ্ছে কি না, ফাংশন হচ্ছে ব্লক অফ কোড। মানে ধরো একটা ব্লক রয়েছে, তার মধ্যে এরকম কোড করা হচ্ছে, তারপর ফাংশনের একটা নাম দিচ্ছি। যদি পাইথন দিয়ে ডেভ ফাংশন দিয়ে শুরু করছি, বা নর্মাল যদি মেথড দিয়ে হয়, তো আমরা একটা নাম দিয়ে, সাপোজ একটা ফান নাম দিয়ে একটা ফাংশন দিয়ে মেথড আমরা ক্রিয়েট করছি জাভাতে বা সিতে, এরকমভাবে। তো আমরা এরকম একটা ফাংশন ক্রিয়েট করছি। তো ফাংশন কি হচ্ছে না, একটা হচ্ছে ব্লক অফ কোড হচ্ছে, whenever it is required it is called, যখন যেখানে রিকোয়ার হবে অ্যাজ পার অ্যাজ ফাংশনের যা যা কাজ, সেখানে সব কিছু ফাংশন কাজ করে দেবে। এটাই হচ্ছে আমার মেন ফাংশন কম্পিউটার সায়েন্সে। তো বাট ম্যাথামেটিক্সে আমরা একটা ফাংশন সম্পর্কে জানবো। ম্যাথামেটিক্সের ফাংশন হচ্ছে কি না, ফাংশন ইজ নাথিং বাট রিলেশন। রিলেশন মানে কি হচ্ছে না, রিলেশন মানে হচ্ছে সম্পর্ক। মানে ধরো দুটো চলরাশি রয়েছে, তো দুটো চলরাশির মাঝখানে সম্পর্ক কী করছে না, সম্পর্ক করছে ফাংশন। সাপোজ ফাংশনকে এরকম ম্যাথামেটিক্সের ভাষায় লেখা থাকে ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স। ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স মানে কি, ধরো ওয়াই একটা চলরাশি আছে ভ্যারিয়েবল, এক্স একটা চলরাশি আছে ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল বা প্যারামিটার বলো। ওয়াই একটা প্যারামিটার আছে, এক্স একটা প্যারামিটার আছে। তো প্যারামিটার দুজনের মধ্যে একটা রিলেশন ক্রিয়েট করে, সেটি হচ্ছে ফাংশন ক্রিয়েট করে থাকে। যদি তুমি আরও পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনে দেখো, তো ধরো এই দুটোকে ডোমেন, এক একটা ডোমেনের মধ্যে ধরো এই ডোমেনটাকে ওয়াই নাম দেওয়া হচ্ছে, এই ডোমেনটাকে এক্স নাম দেওয়া হচ্ছে। তো হয় কি, এক্স এবং ওয়াইয়ের মধ্যে একটা রিলেশন ক্রিয়েট করা হয়ে থাকে, এটাকে এফ এক্স নাম দিচ্ছে একটা রিলেশন, মানে এটা এফ এক্স নয়, এটাকে আর দিয়ে রিলেশন করা হচ্ছে। তো হয় কি, ধরো যদি তুমি এফ এক্স ইকাস টু কিছু একটা মান নিচ্ছ, 2x+3 ধরো একটা ফাংশন নিলে, তো হয় কি এক্স ইকাস টু তুমি 2, এখানে যদি 2 ভ্যালু পুট করো, এটা হচ্ছে ওয়াই। তো ওয়াইয়ের ভ্যালু তাহলে কী আসছে, 2 × 2 + 3 আসছে, মানে 7 ভ্যালু আসছে। তাহলে দেখো এক্সের ভ্যালু যদি তুমি 2 রাখো, ওয়াইয়ের ভ্যালু তুমি তাহলে 7 পাচ্ছ, তাই না? তাই এখানে তুমি যদি এক্সের ভ্যালু যদি 2 পয়েন্টের জন্য, ওয়াইয়ের ভ্যালু তুমি 7 পয়েন্ট পাচ্ছ। দেখো একটা রিলেশন তৈরি হচ্ছে, এক্সের 2 এর জন্য ওয়াইয়ের একটা 7 রিলেশন তৈরি হচ্ছে। তো এটাই হচ্ছে রিলেশন, আর এটাই হচ্ছে ফাংশনকে এইভাবেই তুমি রিপ্রেজেন্ট করতে পারছো। তো যেমন ধরো তুমি লজিক যেমন পড়া হয়ে থাকে, যখন লজিক নর্মাল ম্যাথামেটিক্সে লজিক যখন করা হয়, তো যদি এরকম লেখা হয়ে থাকে রাম ইজ ব্রাদার অফ শ্যাম, যদি এইভাবে লেখা হয়ে থাকে, রিপ্রেজেন্ট করা থাকে, তো শ্যাম লেখা হয়ে থাকে, তো এটাকে লেখা হয়ে থাকে কিনা ব্রাদার
ফাংশন আকারে লিখে রাম কমা শ্যাম লেখা হয়ে থাকে। তো যখন ম্যাথামেটিক্সে না খুব ইম্পর্টেন্ট, যদি কোনো কিছু লেখার পরে এরকম ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থাকে তো সেটাকে ফাংশন হিসেবে ডিনোট করা হয়ে থাকে। তো এটা মানে কি রাম ইজ এ ব্রাদার অফ শ্যাম, এইভাবে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। ঠিক আছে, তো এটা একটা ফাংশন। আমরা মোটামুটি লজিক যখন আমরা পড়বো বা পড়েছি যখন, তখন এইভাবে আমরা রিপ্রেজেন্ট করে থাকি ফাংশনকে। তো ঠিক আছে, এই পর্যন্ত তাহলে ম্যাথামেটিক্সের নর্মাল ফাংশনটা তাহলে বোঝা গেছে, এই হলো ম্যাথামেটিক্যাল ফাংশন। তো আজকে চলো আমরা এবার বেস্ট কেস, অ্যাভারেজ কেস, ওয়ার্স্ট কেস সম্পর্কে আমরা টুকটাক একটু নলেজ নিয়ে নেবো। ঠিক আছে, আমরা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন এক এক করে লিখবো। প্রথমে আসছে, ধরো প্রথমে আসছে বিগ ও আসছে, মানে ওয়ার্স্ট কেস প্রথমে আমি লিখছি। ওয়ার্স্ট কেসকে প্রকাশ করা যায় কি না বিগ অফ ও দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, এর যে গাণিতিক রূপ থাকে সেটা কি হয়ে থাকে না, এটা হচ্ছে ফাংশন অফ ধর এন কে লেখা হয়ে থাকে সি অফ জি অফ এন, এইভাবে লেখা হয়ে থাকে। আচ্ছা, তাহলে এবার প্রথম প্রশ্ন আসবে, সিটা তাহলে কি? সি হলো আরবিটারি কনস্ট্যান্ট। আরবিটারি কনস্ট্যান্ট মানে কি না, আরবিটারি মানে হচ্ছে যা কিছু হতে হবে, সির ভ্যালু যা কিছু হতে হবে। আর কনস্ট্যান্ট মানে ধ্রুবক। ধ্রুবক মানে হচ্ছে যার ভ্যালু সবসময় স্থির থাকবে। মানে ধরো তুমি সিট ভ্যালু, মানে আমি নর্মাল উদাহরণ দিচ্ছি, ধরো তোমার বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্ব ধরো 5 কিলোমিটার রয়েছে। তো কনস্ট্যান্ট মানে হচ্ছে তুমি যদি ধরো কখনো চলে গেলে তোমার বাড়ি ছেড়ে, তুমি হয়তো অন্য কোনো জায়গায় চলে গেলে, সেখান থেকে তোমার বন্ধুকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ আমার বাড়ি থেকে আমার স্কুলের দূরত্ব কত? তো সেই বন্ধু বলবে কেন 5 কিলোমিটার। যদি তোমার ধরো নর্মাল 5 কিলোমিটার থাকে, তো তুমি যেখানেই যাও না কেন তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব সেম থাকবে, আমি থাকবে। তো এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। কনস্ট্যান্ট মানে কি যার কোনো পরিবর্তন হবে না, সময়ের সাথে সময় চেঞ্জ হলে কোনো পরিবর্তন হবে না। তো এখানে সি হলো সেই কনস্ট্যান্ট ভ্যালু। আর কনস্ট্যান্টের মনে রাখতে হবে একটা শর্ত, কিনা কনস্ট্যান্টের যে ভ্যালু থাকবে সেটা হচ্ছে 0 থেকে বড় হতে হবে। কেন 0 থেকে বড় হতে হবে? আর যদি ধরো কখনো কনস্ট্যান্টের ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে 0 ইন্টু জি অফ এন নিচ্ছ, এই পার্টটাকে তুমি নিচ্ছ, মানে কি হচ্ছে পুরো পার্টটা 0ই হয়ে যাচ্ছে। যদি 0 হয়ে যায় তাহলে কীভাবে এখান থেকে বড় হচ্ছে? এফ এন এর ভ্যালু তো মাইনাস কখনো এখানে আসছে না। তো সেখানে কী করতে হবে না, সির ভ্যালু যেটা আছে এটা সবসময় 0 থেকে বড় রাখতে হবে। কখনো সি ইকুয়ালস টু গ্রেটার দ্যান ইকুয়ালস টু কখনো 0 হবে না। এটা হচ্ছে আমার মেন শর্ত 1 নম্বর। এবার চলো দেখা যাক, আমরা একটা যদি উদাহরণ নিয়ে নিই। সাপোজ এর একটা ফাংশন রয়েছে, ফাংশনের ভ্যালু নিয়ে আছে 2, আচ্ছা এন স্কোয়ার প্লাস এন একটা ভ্যালু নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার আমরা কি করব, এটাকে হচ্ছে কি না, এটাকে হচ্ছে এন এর কোন ভ্যালুর জন্য আমরা ওয়ার্স্ট কেস সেটা আমরা এখানে বার করবো যে ভ্যালুটা। আচ্ছা চলো তাহলে আমরা এখানে একই রিলেশন, এই যে আমাদের সম্পর্কটা যেটা আমরা লিখে ফেলবো, তাহলে এফ অফ এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু সি অফ জি এন। ঠিক আছে, এটা আমার সম্পর্ক। এবার এফ এন এর জায়গায় লিখে ফেলা 2n স্কোয়ার প্লাস এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু সি অফ জি এন। আচ্ছা, এটা এটা এই যে সম্পর্ক এখন তৈরি হয়েছে, এটাকে সলভ করার অনেক পদ্ধতি আছে, বাট আমার সব থেকে সোজা যেটা মনে হয়েছে বোঝার নিয়ম হচ্ছে, ধরো এই এন স্কোয়ার এগুলো কী হচ্ছে, ধরো এখানে এন হচ্ছে প্যারামিটার, ঠিক আছে, বা চলরাশি বলা হচ্ছে। এই চলরাশি সব থেকে এই যে মাথার অংশটাকে, এটাকে বলা থাকে পাওয়ার, ঠিক আছে, বা বাংলায় এটাকে বলা থাকে ঘাত বলা হয়ে থাকে। এখানে কিছু নেই মানে কি, এখানে এক আছে, বাংলাটাকে ঘাত বলা হয়ে থাকে এক, আর ইংলিশে বলা থাকে পাওয়ার। আর এই যেখানে আগের অংশ 2 রয়েছে এটাকে বলা থাকে কোএফিসিয়েন্ট, বাংলায় বলা হয়ে থাকে সহগ। তো হয় কি, এই যে সব থেকে যে চলরাশি সব থেকে ম্যাক্সিমাম যে পাওয়ার থাকে মানে 2 রয়েছে, তার যে আগের যে তার যে আগের সহগ রয়েছে মানে 2 রয়েছে, তো সি হিসাবে কনসিডার করবো না, তার ভ্যালুর থেকে একটা ভ্যালু বেশি নেবো। মানে এখানে 2 আছে, মানে আমাকে এটাকে 3 নিতে হবে। ঠিক আছে, আর এই যে জিএন ভ্যালুটা আছে, জিএন এর ভ্যালুটা কী করবো না, এই যে সব থেকে ম্যাক্সিমাম যে চলরাশিটা রয়েছে মানে এন স্কোয়ার রয়েছে, জিএন এর ভ্যালুটাকে আমি এন স্কোয়ারই রাখবো। ঠিক আছে, এই মেথডটা হচ্ছে সব থেকে বেস্ট মেথড লেগেছে আমার। তো দেখো এবার কী করবো, একে বসাবো 2n স্কোয়ার প্লাস এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু সি অফ এন স্কোয়ার, এটাকে আমি লিখে দেবো এইভাবে। এবার কী করবো, আমাকে বার করতে হবে এন এর কোন ভ্যালুর জন্য আমার হচ্ছে কি না, এটা হচ্ছে ওয়ার্স্ট কেস পাওয়া যায়। তাহলে এক কাজ করি, আমরা বসে এক এক করে আমরা এখান থেকে ভ্যালু বসিয়ে দেখি। তো সাপোজ ধরো তুমি যদি এখান থেকে বসাও, এক কাজ করে দেখো এখানে এন স্কোয়ার রয়েছে, এখানেও এন স্কোয়ার আছে, তাহলে আমি এক কাজ করি এন স্কোয়ারটাকে আমি ডান দিকে নিয়ে চলে যাই। তো ডান দিকে যদি নিয়ে চলে যায় তাহলে কী হচ্ছে, এন, ঠিক আছে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3n স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার চলে আসছে, তাকে এদিকে যোগ আছে, এদিকে বিয়োগ হয়ে যাবে 2n স্কোয়ার। তো এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু শুধু এন স্কোয়ার আসছে।
ঠিক আছে, বা এটা কি লিখতে পারি 1, বা তুমি এইভাবে লিখতে পারো 0 গ্রেটার দ্যান ইকুয়ালস টু n স্কোয়ার। ঠিক আছে, মাইনাস n আসছে, তাহলে এখান থেকে হচ্ছে 0 গ্রেটার দ্যান ইকুয়ালস টু n ইন্টু n মাইনাস 1। ঠিক আছে, বা এখান থেকে আসছে যেটা ভ্যালিড নেবো n এর ভ্যালু কখনো 0 হবে না, তাহলে n হচ্ছে এখানে নট ইকুয়ালস টু 0 আসছে, সুতরাং এটা লেখা হবে কি n মাইনাস 1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তাহলে n এখানে লেখা হচ্ছে কি, অথবা n হচ্ছে লেখা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 লেখা হচ্ছে। তাকে এটা এক ধাপেই করা যায়, বাট আমি প্রত্যেকটা ধাপ ভেঙে ভেঙে করেছি। তাহলে এখান থেকে কি আসছে, n গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 আসছে, মানে এটা কি হচ্ছে আমি জিরোটাকে এই দিকে লিখছি, মানে 1টাকে আমার বাঁ দিক চলে আসছে, মানে n এর দিকে হাঁটা n এর দিকে আছে, তাহলে n এর দিকে হাঁটা রয়েছে, আর 1টা এদিক চলে যাবে, তাহলে n গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। তাহলে n এর ভ্যালু যখন 1 বা 1-এর থেকে বেশি হচ্ছে তখন কি পাচ্ছি না, তখন হচ্ছে আমরা সব থেকে ওস্ট ভ্যালু পাচ্ছি। তাহলে দেখো এই যে আমার রিলেশনটা আছে, এই যে আমার রিলেশনটা তৈরি হয়েছে, এই রিলেশনে পুট করে দেখবো n এর ভ্যালুটাকে পুট করে দেবো যে এটা স্যাটিসফাই হচ্ছে কিনা। তো চলো 2n স্কোয়ার প্লাস n গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3n স্কোয়ার আছে, মানে 2 ইন্টু n এর ভ্যালু যখন 1 ধরছো তুমি, প্লাস 1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3 অফ 1 আছে, তাহলে দেখো 3 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3 আছে। তাহলে দেখো আমার হতে হবে কি, ডান দিকে ভ্যালুটাকে আমার অথবা বড় হতে হবে অথবা সমান হতে হবে। দেখো ডান দিক আর বাঁ দিকে আমার সমান হয়ে গেছে, তাহলে আমার এটা কনসিডার করছে। তাহলে কি হচ্ছে না, n এর ভ্যালু যখন গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 হয়ে যাচ্ছে না, তা তখনই আমরা কি পাচ্ছি, এই কন্ডিশনের জন্য, ফর দিস কন্ডিশন উই উইল গেট, মানে আমরা পাবো, ঠিক আছে, ওর্স্ট ভ্যালু। বাট যদি তুমি তাহলে n এর যখন মানে 1-এর থেকে বড় হচ্ছে সমান হচ্ছে ওর্স্ট ভ্যালু পাচ্ছি, তাহলে কি হচ্ছে না, n এর যখন ভ্যালু 1-এর থেকে আগে মানে 0 হচ্ছে, বা ধরো -1 -2 এরকম ভ্যালুতে যাচ্ছে, তখন কি পাবো, তখন আমরা পাবো আইদার অ্যাভারেজ কেস পেতে পারি অথবা বেস্ট কেস পেতে পারি। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এই যে ব্যাপারটা হচ্ছে, এটাকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তো সেটা কেমন দাঁড়াচ্ছে দেখো, যদি আমরা এর যে ওর্স্ট কেস আছে, ওর্স্ট কেসকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কেমন দাঁড়াবে, না সেটা দাঁড়াবে দাঁড়াচ্ছে এরকম। এই যে ভ্যালুটা আছে, এই যে ভ্যালুটাকে, এটাকে বলা থাকে থ্রেশহোল্ড পয়েন্ট বলা হয়ে থাকে, বা এটাকে বলা থাকে কাট ইন পয়েন্ট বলা হয়ে থাকে, ঠিক আছে, বা নি পয়েন্টও বলা থাকে n0। আচ্ছা তাহলে n0 ভ্যালুটা কত, তাহলে আমরা এখানে পেয়েছি n এর ভ্যালুটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 পেয়েছি আমরা, তাই না? তো এখানে n0 তাহলে ভ্যালু কত হবে, n0 ভ্যালু হবে ঠিক আগের পয়েন্টের জন্য, মানে n0 যে ভ্যালু হবে সেটা হবে 0 হবে। কেন 0 হবে না, এই পয়েন্টের পর থেকে দেখো, এই পয়েন্টের পর থেকে এটা এটা তাহলে কি আসছে না, এটা আসছে c অফ gn, এটা আসছে f অফ n আসছে, মানে এই পয়েন্টের পর থেকে দেখো আস্তে আস্তে সি জিএন এর যে ভ্যালুটা, আমরা তো একটা রিলেশনে কি করছিলাম, সি অফ জিএন, মানে এটাই করেছিলাম, এফ এন এটাই তো করেছিলাম। দেখো এই পয়েন্টের পর থেকে আস্তে আস্তে দেখো সিজিএন এর যে গ্রাফটা আছে সেটা আস্তে আস্তে উপরের দিকে চলে যাচ্ছে, আর এফ এনটা আস্তে আস্তে নিচের দিকে চলে আসছে। তাহলে এই যে পয়েন্টটাকে বলছে, এটাকে বলছে কি, এটাকে বলছে থ্রেশহোল্ড পয়েন্ট, থ্রেশহোল্ড পয়েন্ট, ঠিক আছে। তাহলে এন জিরো ভ্যালুটা কত, 0 দাঁড়াবে, মানে কি ওই এন গ্রেটার দেন ইকুয়ালস টু 1, 1-এর পর থেকে যে ওয়ার্স্ট কেস পাচ্ছিলাম তার ঠিক আগের যে ভ্যালুটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে থ্রেশহোল্ড পয়েন্ট পাবো। তাহলে এইগুলো কি, এই হলো ওয়ার্স্ট কেস মোটামুটি হয়ে গেল। তাহলে ম্যাথামেটিক্সে এইভাবে সলভ করা হবে, সব থেকে ভালো উপায় হবে। আচ্ছা এরপরের যে পার্টটা সেটা আমরা পড়বো কি, বেস্ট কেস পড়বো সব থেকে পরের পার্টটা। তাহলে বেস্ট কেসে আমরা কি না, বেস্ট কেসকে প্রকাশ করা হচ্ছে আমরা বিগ ওমেগা দিয়ে প্রকাশ করবো বেস্ট কেসকে। তাহলে এখানে যে ম্যাথামেটিক্যাল ওয়েটা রয়েছে সেটা কি হচ্ছে না, সেটা হচ্ছে ফাংশন গ্রেটার দ্যান ইকুয়ালস টু সি অফ জি। সেমভাবে সি এখানে হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, ঠিক আছে। তো তোমাকে এই রিলেশনটা মাথায় রাখতে হবে, নাকি ফাংশনের যে ভ্যালুটা থাকবে সি অফ জি এর ভ্যালু থেকে বড় হতে হবে। চলো একটা একই ওই আগে যে ফাংশনটা নিয়েছিলাম, মানে 2n² প্লাস n নিয়েছিলাম, সেটা এখান থেকে কোন বিন্দুর জন্য আমরা বেস্ট কেস পাবো সেটা আমরা বার করে ফেলি। আচ্ছা চলো, তাহলে এবার না কি করছি না, এই যে এফ এন এর ভ্যালু 2n² প্লাস n গ্রেটার দ্যান ইকুয়ালস টু সি অফ জি এন রাখছি। একইভাবে এবার আমাকে সেম কোশ্চেন আসবে, সি ভ্যালুটাকে আর জি এন এর ভ্যালুটাকে আমি কীভাবে চুজ করবো। তাই কাজ করে দেখো,
এই ক্ষেত্রে সব থেকে যে চলরাশির যে ম্যাক্সিমাম পাওয়ার রয়েছে মানে এন স্কোয়ার রয়েছে, এন স্কোয়ার যে আগে সহগ আছে সি ভ্যালুটাকে সেম নিয়ে না, মানে সি ভ্যালু 2 নিয়ে নাও। আর জিএন এর যে ভ্যালুটাকে আছে সেটাকে না সেমই লিখে দাও, মানে এন স্কোয়ারই লিখে দাও। তাহলে এখন তুমি কি লিখতে পারছো, 2n² প্লাস n গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 অফ n স্কোয়ার লেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি যদি কাটাকাটি করো তাহলে কি দাঁড়াচ্ছে না, এটা যদি n গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2n², এই 2n² আমি ডান দিক নিয়ে চলে গেলাম, তাহলে n গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। মানে 0 থেকে বড় যদি কোনো ভ্যালু থাকে, 0 অথবা 0 থেকে সমান যদি কোনো ভ্যালু থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কী পাবো না, সেক্ষেত্রে আমরা মানে বেস্ট কেস পাচ্ছি সেক্ষেত্রে আমরা। ঠিক আছে, যদি ভ্যালু ধরো n ইকুয়ালস টু আমি এখান থেকে 2 নিচ্ছি। ঠিক আছে, তাহলে একইভাবে তুমি এখানে বসিয়ে নাও, আর যে ফাংশনটা আছে সেখানে বসে, মানে এই যে রিলেশনটাকে এখানে বসিয়ে নাও। তাই 2 ইন্টু 2, 2 মানে হচ্ছে 4 দাঁড়াচ্ছে, 2 দোকানে যেমন 2² 4 দাঁড়াচ্ছে, প্লাস 2 দাঁড়াচ্ছে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 ইন্টু 2² মানে 4 দাঁড়াচ্ছে। তাহলে এটা কত, 4 দোকানে 8, 8 আর 2 10, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 8, মানে এটা ভ্যালিড হচ্ছে, তাই না? তো হয় কি, তাহলে এখান থেকে কী পেলাম না, n গ্রেটার দ্যান ইকুয়ালস টু যদি 0 পাচ্ছি, তাহলে সেখানে আমরা কি বেস্ট কেস পেয়ে যাচ্ছি। তার জন্য এটা আমরা একটা প্রমাণ নিয়ে নিচ্ছি। চলো এর যদি গ্রাফটা আমরা দেখি, গ্রাফটা এইরকম বানাবে। দাঁড়াচ্ছে এখান থেকে, এখানে হচ্ছে এই ভ্যালুটাকে নেওয়া হচ্ছে এফ অফ এন, আর এটাকে নিচ্ছে সি অফ জিএন। একইভাবে এইটাকে বলছে কি n0, ঠিক আছে, n0 বা n0 যা কিছু বলো। আর এইটা হচ্ছে কি, এটা একইভাবে থ্রেশহোল্ড পয়েন্ট বা কাটিং পয়েন্ট এটাকে বলা হচ্ছে, মানে কি এরপর থেকে এই যে বিন্দুটার পর থেকে এফ এন এর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে কি না সি জিএন এর থেকে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তাহলে এখানে n0 ভ্যালু তাহলে কত হবে, n0 ভ্যালু এখানে হবে ঠিক আমরা এখানে বেরিয়েছি n গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 বেরিয়েছে, মানে n এর ভ্যালু 0, 1, 2, 3 করে এইরকম হবে। তাহলে তাহলে এই 0 ঠিক আগের অঙ্ক মানে কি -1, -1 n0 ভ্যালু তাহলে আমার -1 হয়ে যাবে। তাহলে তুমি এখানে করে দেখো, এখানে একই সম্পর্কে লাগিয়ে দেখো, 2n² প্লাস n গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2n²। n এর ভ্যালু এখান থেকে যদি তুমি মাইনাস করো, তাহলে 2 ইন্টু -1 সমান প্লাস -1 এর হোল স্কোয়ার প্লাস -1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 অফ -1 এর হোল স্কোয়ার। মানে এটা পাচ্ছ কত, 2 পাচ্ছ, এটা -1 পাচ্ছ, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 পাচ্ছ। তাহলে দেখো 1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, তো এটা কখনো ভ্যালিড নয়। একে যদি 1 তো কখনো 2 এর থেকে সমান অথবা বড় না, তাহলে এটা কখনো ভ্যালিড নয়, কখনো ভ্যালিড নয়, কখনো ভ্যালিড হবে না, তাই না? তাহলে n0, তাহলে এইভাবে দেখো n0 ভ্যালু কী হবে না, n0 ভ্যালু হচ্ছে ওটাই হবে, ভ্যালু হবে যে যার জন্য কি হবে স্যাটিসফাই হবে না, তারপর থেকে যে পয়েন্টগুলো পাওয়া যাবে সেটি হচ্ছে সম্পূর্ণ স্যাটিসফাই করে যাবে। এটাই হচ্ছে কি বেস্ট কেস হচ্ছে। বাট যে নেক্সট পার্টটা আছে সেটা হচ্ছে কি অ্যাভারেজ কেস। আচ্ছা, পরের যে পার্টটা আছে সেটা তাহলে কি হচ্ছে অ্যাভারেজ কেস। অ্যাভারেজ কেসটা কিছু নয়, অ্যাভারেজ কেস মানে হচ্ছে বেস্ট কেসের থেকে খারাপ হবে বাট ওর্স্ট কেসের থেকে ভালো হবে। মানে কী হবে বলো তো, এইরকম দাঁড়াবে, এটা হচ্ছে অ্যাভারেজ কেস হচ্ছে। মানে কি হবে, ওর্স্ট কেসের থেকে ভালো হবে বাট বেস্ট কেসের থেকে খারাপ হয়ে যাবে। তাহলে এটাই আমার মেন ব্যাপার। তো এটাকে লেখার সব থেকে উপায় হচ্ছে, যদি তুমি ধরো ওর্স্ট কেসের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, ওর্স্ট কেসের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম সি, ধরো এখান থেকে C1 কনস্ট্যান্ট ভ্যালু আলাদা নিচ্ছে, C1 অফ জিএন গ্রেটার দ্যান ইকুয়ালস টু এফএন পেয়েছিলাম। বেস্ট কেসের ক্ষেত্রে কি পেয়েছিলাম, C2 অফ জিএন, ফাংশন বড় ছিল বেস্ট কেসের ক্ষেত্রে। তাহলে এই জিনিসটাকে এখানে একইভাবে লিখে ফেলবো। কীভাবে লিখবো, কীভাবে লিখবো তাহলে তাহলে একইভাবে দেখো ফাংশন যেদিকে রয়েছে ফাংশনের হারটার দিকে একইভাবে লক্ষ্য রাখতে হবে। তো এফ অফ এন যদি লিখছি গ্রেটার দ্যান ইকুয়ালস টু হার কোন দিকে, এফ এনের দিকে হার রয়েছে C2 জিএন, তাহলে এখানে C2 অফ জিএন লিখে ফেলবো। আর এদিকে কি লিখে ফেলবো, এদিকে লিখে ফেলবো C1 অফ জিএন লিখে ফেলবো। ঠিক আছে, ফার্স্ট এটি হচ্ছে রিপ্রেজেন্টেশন হয়ে গেল। অ্যাভারেজ কেস মানে কি হচ্ছে ওয়ার্স্ট কেসের থেকে আমাকে বড় হতে হবে, ফার্স্ট বেস্ট কেসের থেকে আমার কম হতে হবে, এটা হচ্ছে অ্যাভারেজ কেস। তাহলে আমরা মোটামুটি 3টে জিনিস নিয়ে আলোচনা করলাম, বেস্ট কেস, অ্যাভারেজ কেস অ্যান্ড ওয়ার্স্ট কেস নিয়ে আমরা 3টে জিনিস আলোচনা করে ফেললাম। দেখতে যাবো হচ্ছে লিটল ও নিয়ে, লিটল ও বা লিটল ওমেগা নিয়ে দেখবো।
ঠিক আছে। তো লিটল ও বা লিটল ওমেগা, ধরো আমরা যখন করছি লিটল ও করছি, আচ্ছা লিটল ও মানে কি হচ্ছে না, লিটল ও মানে হচ্ছে আমরা ওতে কি দেখেছিলাম, নর্মাল যদি বিগ ওতে দেখি, বিগ ওতে ছিল আমাদের, বিগ ওতে ছিল আমাদের, বিগ ওতে ছিল কি না, এটা বিগ ও ছিল ওটস কেস ছিল। ওটস কেসের ক্ষেত্রে কি হচ্ছে না, ওটস ক্ষেত্রে সি অফ জি এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু ফাংশন হচ্ছিলাম, এটাই আমার ওস্ট কেস ছিল। এখানে কি লিটিল ওতে জাস্ট কি হবে না, লিটিল ওতে এই যে সি অফ জি এন এর যে ভ্যালুটা আসবে জাস্ট গ্রেটার দ্যান হবে এফ এন, মানে এটা মানে কি বোঝাচ্ছিল না, সি অফ জি এন এর যে গুণফলটা হচ্ছে সেটা এফ এন এর সাথে সমানও হতে পারে অথবা বড় হতে পারে, ঠিক আছে। কিন্তু এখানে যে ভ্যালুটা আছে সি অফ জি এন এর যে ভ্যালুটা আছে সেটা অলওয়েজ এফ এন এর থেকে বড় হবে, কোনো সমান হবে না। দেখো এখানে কোনো সমান চিহ্ন নেই, এইরকম মানে হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু, দেখো এই চিহ্নটা এখানে নেই, মানে কি হলো কোনোভাবেই সমান হবে না, সবসময় বড় হতে হবে। আর একইভাবে যদি তুমি এখান থেকে লিটল ওমেগা দেখো, লিটল ওমেগা মানে কি হবে, লিটল ওমেগা মানে তোমার এখানে বেস্ট কেস দেখা হচ্ছে। একইভাবে যদি তুমি বিগ ওমেগা যদি করেছিলে, বিগ ওমেগার সময় কী করেছিলে না, এফ এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু সি অফ জি এন করা হয়েছিল, ঠিক আছে, বেস্ট কেসের ক্ষেত্রে। আর যখন তুমি লিটল ওমেগা করবে না, তো সেখানে কি করছে মানে সেখানে তোমাকে এফ এনটাকে জাস্ট গ্রেটার দ্যান সি অফ জি এন করতে হবে, মানে কি হচ্ছে এই যে এফ এন এর ভ্যালুটা সি জি এন এর সাথে সমানও হতে পারে অথবা বড় হতে পারে, বাট লিটল ওমেগাতে এফ এন এর ভ্যালুটাকে স্ট্রিক্টলি সি অফ জি এন এর থেকে বড় হতে হবে, কোনোভাবে সমান হবে না, তবেই হচ্ছে লিটল ওমেগা স্যাটিসফাই হবে। বাস এই হলো মোটামুটি লিটল ও বা লিটল ওমেগা নিয়ে অত বেশি ইয়ে করে নেই, পরীক্ষাতে খুব একটা বেশি দেয় না, মানে আসে না এমনি করে। বাট সব থেকে বেস্ট যে পার্টটা থাকে, মানে সব থেকে ভাইটাল যেটা পার্ট থাকে সেটা বেস্ট অ্যাভারেজ আর ওস্ট ওমেগা, মানে ওস্ট পার্ট থাকে। যদি ভ্যালুয়েশন দেয় বা যদি কোনো ম্যাথামেটিক্স করতে দেয়, সেমভাবে একটা করে উদাহরণ দেখানো হয়েছে ওইভাবে করা হবে, যে সব থেকে থ্রেশহোল্ড বা কাটিং পয়েন্ট কোটা রয়েছে সেটা বার করতে হবে, আর কোন ভ্যালুর জন্য হচ্ছে মানে কোন বিন্দুর জন্য ভ্যালুটা সব থেকে বড় হয়ে যাচ্ছে সেগুলো আমাকে দেখাতে হবে আস্তে আস্তে করে। আর মোটামুটি গ্রাফিক্যাল যদি রিপ্রেজেন্টেশন দেখানো হয় বাস এই পর্যন্ত যথেষ্ট, এর থেকে বেশি আর জিজ্ঞাসা করবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছি ভিডিওটা, যদি না বুঝতে পারো আর একবার রিপিট করে না, জিনিসটা খুব ইজি ব্যাপার, বুঝতে পেরে যাবে। থ্যাংক ইউ।